ব্যবসা পেশা খাতে আমরা দুইটা অঙ্ক করবো, বেশি করা লাগবে না। থেকে দুইটা অঙ্কের মধ্যে প্রথমেই আমরা ব্যবসা পেশা খাতায় দেখবো। ব্যবসা পেশা খাতে আমাদের ধারা হচ্ছে 28, 29, 30। তিনটা ধারা, 28, 29 এবং 30। তো ব্যবসা পেশা খাতে আমাদের যেহেতু অঙ্ক দুইটা, এই জন্য আলাদাভাবে আমরা কোনো চার্ট দেখে দুইটা অঙ্ক করলেই হবে। আমাদের প্রতি বছর আসলে দুইটার মধ্যে আসে, বাইরে আসে না। প্রথমে আমরা অঙ্ক দিয়ে চারটা দেখে দেবো, অল্প কিছু আইটেম দেখে চার্ট। প্রথমে বলতেছে নিম্নোক্ত প্রাপ্তি ও পরিশোধ হিসাব হতে জনাব সাইফুর রহমানের ব্যবসা ও পেশা খাতে মোট আয় নিম্ন। ব্যবসা ও পেশা খাতে মোট আয় নিচে দেওয়া আছে। তো কি দেওয়া আছে আমরা দেখি। প্রাপ্তি এবং প্রদানের আইটেমগুলো দেওয়া, প্রাপ্তি এবং প্রদানের আইটেমগুলো দেওয়া আছে। প্রাপ্তি আইটেম কি কি আছে? আর জের স্থানান্তরিত, অর্থাৎ পূর্বের আর্থিক বছরে কিছু জের ছিল, সেই জের বসাইছে। তারপরে বলছে গ্রাহকের নিকট হতে ফি গ্রহণ, ঠিক আছে, অর্থাৎ গ্রাহকদের বিভিন্ন সেবা দিচ্ছে, সেই সেবা থেকে সে আয় করছে 60,000 টাকা। লটারি হতে আয় পাইছে 5,000 টাকা, ঠিক আছে, লটারি থেকে তার আয় হয়েছে 5,000 টাকা। এরপরে সম্পত্তির ভাড়া আয় হয়েছে 18,000 টাকা, আর ব্যবসায় মুনাফা হয়েছে তার 18,000, আর ব্যবসা মুনাফা হলো 8,000 টাকা। এভাবে সে প্রাপ্তি পরিশোধের কিছু আইটেম দেওয়া আছে। পরিশোধের মধ্যে আছে কর্মচারীর বেতন, প্রশাসনিক ব্যয়, তারপরে আছে আয়কর প্রদান, মেরামত ব্যয়, তারপরে আছে ব্যবসায়িক ঋণ, ঠিক আছে, ব্যবসার জন্য ঋণের ব্যয় আছে, ঠিক আছে। এরপরে আছে কি আসবাবপত্র আছে, আসবাবপত্র ক্রয় আছে। এরপরে আছে যে স্থান, ঠিক আছে, অর্থাৎ এখানে 1,41,000 টাকা, এখানে 1,41,000 টাকা বানানোর জন্য আমাদের 71,000 টাকা শর্ট ছিল। এই 71,000 টাকাকে আমরা বলতেছি যে স্থান, ব্যালেন্সটা মিলানোর জন্য। এখন আমাদের কাজটা কি? ব্যবসা পেশা খাতের কাজ হচ্ছে ভাই ব্যবসা ও পেশা খাতের আমাদের কাজ হচ্ছে। স্যার আপনার কথা ক্লিয়ার ভাবে বোঝা যায় না। তাই বাকিদেরও কি সমস্যা? জি ভাই সমস্যা হইতে স্যার। ভাই 71,000 কি বললেন ভাই, বুঝলাম না। 71,000 শর্ট হইছে? ব্যালেন্স, ওই প্রাপ্তি পাশটা বড়। প্রাপ্তি পাশটা বড়। তো প্রাপ্তি পাশটা আমাদের দেখতেছি 1,41,000, আর প্রধান পাশটা দেখো 1,41,000 হবে না, 71,000 টাকা কম আছে। 71,000 টাকা কম আছে, মানে ব্যালেন্স সিডি। হ্যাঁ ব্যালেন্স। এখানে আমাদের লিখছি কি জের স্থানান্তরিত। এখন আমাদের কাজ কি? ব্যবসা পেশা খাতের কাজ হচ্ছে যে শুধুমাত্র ব্যবসায় রিলেটেড যে আয়গুলো, অর্থাৎ মুনাফা জাতীয় আয়গুলো এখানে আসবে। মূলধন জাতীয় না, কিন্তু আয় দুই ধরনের হতে পারে, মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। আমাদের এখানে মূলধন জাতীয় আয়গুলো আসবে। তো কি কি আসবে দেখি। যে কোনো সময় আসবে না, ঠিক আছে। আমরা এই প্রাপ্তি থেকে প্রথমে আয়গুলো নিয়ে কাজ করি। প্রথমে লিখছি কি, এই করদাতার নাম লিখছি আমরা সাইফুর রহমান, করদাতা, আয় বর্ষ কর বর্ষ আগের মতো আমরা লিখছি। তারপরে আমাদের ব্যবসা পেশা খাতে আয় ধারা আমরা 28, একটা লিখলে হবে, তিনটা সমস্যা নেই, যে একটা লিখলে 28 বাধ্যতামূলক লিখতে হবে, বাকিগুলো লিখলেও পার, না লিখলে সমস্যা নেই। এখন আমাদের কি করবো? পেশাগত প্রাপ্তি লিখবো। হ্যাঁ, পেশাগত প্রাপ্তি বলতে পেশা হিসেবে সে কয় টাকা পেলো। এখানে কি কি আছে? গ্রাহকের নিকট হতে ফি পাইছে, ঠিক আছে, আর ব্যবসায়ের মুনাফা আসছে। এখন যে কোনো সময় আসবে না। লটারি হতে আয়, এটা আমরা অন্যান্য উৎস খাতে আয়ের মধ্যে করছি, ঠিক আছে, এই জন্য এটা এখানে আসবে না, এটা অন্যান্য উৎস খাতের আয়ের আইটেম। আর সম্পত্তির ভাড়ায় এটা ধরে নেওয়া হয় যে এটা তার ব্যবসায়িক কার্যক্রম থেকে তার এই আয়টা হয় নাই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দুইটা আইটেম আসবে। একটা হলো গ্রাহকের নিকট হতে সে সেবা দিচ্ছে, সেই সেবা বাবদ তার আয় হয়েছে, যেটা ব্যবসা পেশা খাতে আয় বলতেছি আমরা। আর কি ব্যবসায় কিছু মুনাফা ছিল, এটা আমরা ব্যবসা পেশা খাতে ধরতেছি। লটারিটা এটা অন্যান্য উৎস খাতের আইটেম দেখে এখানে আসে নাই। আর সম্পত্তির ভাড়া এটাও এখানে আসে নাই, এটাকে ধরা হয় যে ব্যবসা পেশা খাতে আয়ের আইটেম না, ঠিক আছে। কিভাবে হলো? ওইখানে 60,000 দেওয়া আছে, এখানে 65,000, ওইখানে 9,000, 8,000 দেওয়া, এখানে 9,000।
আমি তো এখন টাকা তো বুঝতেছি না। আমাকে গেলে আমি বুঝছি। কিন্তু এখনো দেখিনি অ্যামাউন্ট, হ্যাঁ অ্যামাউন্টটা আমরা দেখতেছি। তো এইখানে একটু যোগ করে দেখো 1,41,40,000 টাকা আছে কিনা। ওইখানে হয়তো টাইপিং মিস্টেক দিতে হবে। এখানে 1,41,40,000 আছে, থাকলে আমরা ওইটা দিয়ে দেবো। স্যার আপনার কথা না বোঝা যায় না। হ্যাঁ স্যার, এখানে 1,41,000 টাকা আছে, প্রাপ্তি 5টা। সরি, আমি তো কথা বোঝা যাবে কেমনে, আমি তো মাইক্রোফোনই লাগাই নাই, দেখছো এত ব্যস্ত যে মাইক্রোফোন লাগাইছি কিনা এটাও খেয়াল করিনি। আচ্ছা এখন ঠিক আছে না? হ্যাঁ স্যার এখন ঠিক আছে। হ্যাঁ স্যার এখন ঠিক। ওই দিনও কোন ক্লাসে জানি মাইক্রোফোন না লাগাই ক্লাস শুরু করেছি। জি ভাই এখন ঠিক আছে। আচ্ছা, তো এখন খেয়াল করি যে আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে টাইপিং এ। তাহলে আমাদের গ্রাহকের নিকট হতে ফি হবে 60,000 টাকা। হ্যাঁ, তোমরা যারা সলিউশন নিছো একটু কারেকশন করে নিও। আর সম্পত্তির ভাড়া হলো 18,000 টাকা। হ্যাঁ, আমরা 18,000 লিখি। 8,000 ছিল, এখানে আসতেছিল 68,000 টাকা। হ্যাঁ, এটা আমাদের দুইটা আয় আসতেছে, 60,000 এবং 8,000, টোটাল 68,000 টাকা আয়। তো এরপরে আমরা নোমান খান উনি অ্যাড হইতে পারতেছে না, কয়েকবার সমস্যা নেই, যাই হোক আমরা দুইটা আয় বসালাম। এখান থেকে আমরা পেশাগত যে খরচগুলো ছিল সেই খরচগুলো আমরা বাদ দিব। অর্থাৎ এই ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য সে কর্মচারীদের রাখছে, কর্মচারীদের বেতন দিছে 28,600 টাকা, আসলে 24,600 টাকা। হ্যাঁ, সবগুলো অ্যামাউন্টই একটু ভুল আসছে, অর্থাৎ কোশ্চেনটা ওই যে 1 বছরের আর আমার সলিউশনটা আসছে আর 1 বছরের, মানে অঙ্ক সেমই আসছে, টাকার অ্যামাউন্টটা ভিন্ন ছিল, সলিউশনটার আমি খেয়াল করিনি। আচ্ছা, এগুলো একটু চেঞ্জ করে দিই আমরা। হ্যাঁ, কর্মচারীদের বেতন 24,600, প্রশাসনিক ব্যয় আছে কত 13,400 টাকা। হ্যাঁ, সবগুলো একটু মিস্টেক হয়ে গেছে, 13,400 একটু যোগ করে এগুলো। হ্যাঁ, আয়কর আসে না, ঠিক আছে, আয়করটা এটা পেশা খাতে খরচ হিসেবে বিবেচিত হয় না, এটাকে ব্যক্তিগত খরচ হিসেবে বিবেচনা করা হয়। মেরামত ব্যয় আছে ভাই কত এখানে 3,000 ভাই কি কি আসবে ভাই, মানে শুধুমাত্র পেশা খাতে যেগুলা সেগুলো আসবে। এখানে পুরো টাইটেলই দিছি পেশাগত খরচ, অর্থাৎ তার ব্যবসা পরিচালনার জন্য যে খরচগুলো হয়েছে সেগুলোকে আমরা এখানে আনবো। হ্যাঁ, আয়করটা এটা ব্যক্তিগত খরচ হিসেবে ধরা হয়, আয়করটা ব্যবসা পেশা খাতে, ঠিক আছে। এরপরে আমরা স্যার বলো। স্যার এখানে যে সম্পত্তি ভাড়া হতে আয় 18,000 টাকা, তাহলে এটা কেন স্যার প্রাপ্তিতে আসলো না? এই সম্পত্তি ভাড়া থেকে আয়, এটাকে সাউন্ড অফ রেখে সম্পত্তি হতে আয় এটাকে আমরা গৃহ সম্পত্তি হিসেবে ধরবো। হ্যাঁ, সম্পত্তির ভাড়া হতে আয় এটা নর্মালি শুধু আমরা গৃহ সম্পত্তি খাতে আয় হিসেবে চিহ্নিত করি, কারণ এটা কোন ধরনের সম্পদ এখানে বলা নাই। তো এই জন্য আমাকে এটাকে ধরে নিতে হবে এটা গৃহ সম্পত্তি খাতে আয়ের আইটেম। তো গৃহ সম্পত্তি খাতের আয়ের আইটেম ব্যবসা পেশা খাতে আসবে না, এটা গৃহ সম্পত্তি খাতের আমাদের খাত আমরা করে আসছি, সেইখানে আসছিল, ঠিক আছে। তো এইগুলো টিকা দেওয়া উচিত ছিল, টিকাটা এখানে মাত্র একটা দেওয়া হয়েছে। এরপরে আমরা আসি, কি কি বললাম, যে এই ব্যবসা পরিচালনার জন্য সে একজন কর্মচারী রাখছে, কর্মচারীদের বেতন দিচ্ছে 24,600 টাকা। তার এই ব্যবসা পরিচালনায় প্রশাসনিক ব্যয় হয়েছে তার 13,400 টাকা। তারপরে আয়কর টানলাম না, কারণ আয়করটা হলো ব্যক্তিগত খরচ, সেই জন্য এখানে আসবে না। তারপরে মেরামত ব্যয় আছে 3,000 টাকা, 3,000 টাকা আমরা বসাইছি। ব্যবসা করতে যে সে ঋণ নিয়েছিল 4,000 টাকা, এই ঋণের ব্যয়টা আমরা এখানে বসাবো। হ্যাঁ, তারপরে এই কয়টাই। হ্যাঁ, আসবাবপত্র ক্রয় এটা আমাদের মূলধন জাতীয় ব্যয়, বিধায় এই মূলধন জাতীয় ব্যয় কোনো সময় কোনো আয়ের মধ্যে আসবে না, এটা যে কোনো খাতই বলো না কেন, ব্যবসা পেশাবাদ বলো অন্যান্য খাত বলো, যে কোনো খাতেই বলো না কেন, আমাদের মূলধন জাতীয় কোনো ব্যয় এখানে আমাদের আসে না, ঠিক আছে। তো আসবাবপত্রটা মূলধন জাতীয় ব্যয় বিধায় এখানে আসবে না। তো আমরা এখন যোগ করে কত হয়েছে একটু বলো তো কেউ, এখানে তো আর এটা মেবি হবে না। 45,000। 45,000 আর বাদ দিলে হয় 23,000। 23 23 হ্যাঁ 23, জি হ্যাঁ জি স্যার। ঠিক আছে। আমাদের টাইপিং এ মিস্টেক হয়েছে, যাদের সলিউশন আছে ঠিক করে নিও। আচ্ছা, এই ছিল আমাদের ব্যবসা পেশা খাতে আয়ের মধ্যে আইটেম। তার মানে আমরা বললাম কি যে একজন ব্যবসায়ী সে শুধুমাত্র তার পেশাগত আয় এবং পেশাগত ব্যয়গুলো এখানে আসবে। হ্যাঁ, তার ব্যক্তিগত কোনো
আয় ব্যয় বা মূলধন জাতীয় কোনো আয় ব্যয় এখানে শো করবে না। ঠিক আছে, তো আমরা এখানে অবচয়ের উপর আবার অনেক সময় অনেক বইতে দেখবো এই কি ধরছে, কি বলে, অবচয় ধরছে, আবার কিছু বইতে অবচয় ধরে নাই। তো আমরা এই অঙ্কের মধ্যে অবচয় ধরি নাই, কেন ধরি না সেটা আবার বলে দিছি, যে আসবাবপত্রের ক্রয়ের তারিখ উল্লেখ না থাকায় উহার উপর অবচয় ধার্য করা হলো না। ঠিক আছে, তো এটা আমরা ওই ইসের মধ্যে করে আসছিলাম, এই কৃষি খাতে আয়ের মধ্যে, হ্যাঁ, দুইটা অঙ্কের মধ্যে পাইছিলাম। একটা তো অবচয় ধরছিলাম আর একটা তো ধরি নাই, কারণ একটা তো তারিখ ছিল একটা তারিখ ছিল না। শুধুমাত্র তারিখ থাকলে এখানে আমরা অবচয় ধরবো। ঠিক আছে, এটা গেল 2 নাম্বারে। আরো ইজি, এটা তোমরা অনেক পড়ছো, এগুলা অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ছো। হ্যাঁ, দেখি 2 নাম্বারটা ঠিকঠাক আছে কিনা। জনাব শফিক আহমেদের একটি স্টেশনারি দোকানের মালিক। ঠিক আছে, 2017 সরি 1/7/2018 থেকে 30/6/2019 তারিখ পর্যন্ত তার মোট আয়গুলো এখানে দেওয়া আছে। তার আয় বর্ষ হলো 18-19, পর বর্ষ হবে 19-20। ঠিক আছে, পর বর্ষ হবে 19-20। এখন এখানে কি আসবে আমাদের, ওইটা ছিল হলো সেবামূলক প্রতিষ্ঠান। হ্যাঁ, এটা ছিল সেবামূলক প্রতিষ্ঠান। আর এখন করবো আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তার মানে কি, সে পণ্য কিনবে বিক্রি করবে, এই বাবদ তার যে আয় ব্যয়গুলো হবে সেগুলো আমরা এখানে আনবো। তো প্রথমে কি করছে, সে মোট বিক্রয় করছে। হ্যাঁ, কত টাকা, 15 লাখ টাকা বিক্রি করছে। তাহলে আমরা বিক্রয় লিখছি 15 লাখ টাকা। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পাইতাম, মনে আছে, মোট লাভ পাইতাম নাকি? তো এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় বলতে একটা আছে, সেটা হলো বিক্রিত মালের ব্যয়। এটার আরেক নাম কি, বিক্রিত পণ্যের ব্যয়। এটা আমরা আগে 19-এ করছি, ইন্টারে করছি, অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং করছি। আমরা জানি কি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি হয়, মোট লাভ পাওয়া যায়। আর এই মোট লাভ থেকে পরিচালন যে ব্যয়গুলো, এগুলো বাদ দিলে কি পাওয়া যায়, নিট লাভ পাওয়া যায়। পরিচালন ব্যয় কি কি আছে আমাদের, কর্মচারীর বেতন আছে, দোকান ভাড়া, পরিবহন, অন্যান্য খরচ আছে। আর দোকানের ব্যবহারের জন্য আসবাবপত্র করে, এটা আমি আগেই বলছি, এটা আসবে না, এটা মূলধন জাতীয় ব্যয় বিধায় এটা আসবে না। তার মানে আমরা দুইটা খরচ পেলাম, কি কি, কর্মচারীর বেতন পেলাম আর দোকানের ভাড়া, এই দুইটা বসবে। তার মানে 1,50,000 আর 90, অর্থাৎ 2,40,000 টাকা আমাদের পরিচালন ব্যয়। তাহলে আমরা এখানে দেখি যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে বাদ দিয়ে আমরা মোট লাভ পাইছি 6 লাখ। 6 লাখ থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে 2,40,000 বাদ দিয়ে পেতেছি নিট লাভ 3,60,000। তো এই লাভের সাথে পূর্বের কোনো যদি লোকসান থাকে সেটা সমন্বয় করে নিতে হবে, অর্থাৎ তার সাথে এই আমাদের সমন্বয় করতে হবে। কি ছিল, গত বছরে তার লোকসান ছিল কত টাকা, 15 লাখ টাকা। ঠিক আছে, তো এই লোকসানটা আমাদের এই বছরের যে 15,000 টাকা ভাই। 15,000 টাকা, এটা আমরা এই বছরের নিট লাভের সাথে কাটায় নিব। ঠিক আছে, অর্থাৎ বিয়োগ করে আমরা দেখবো যে আমাদের হাতে তাহলে আর কত রইল, 3,45,000 টাকা। ঠিক আছে, তাহলে এই 3,45,000 টাকার উপরে আমাদের ট্যাক্স দিতে হবে। তো এখানে কি কি আসে নাই, কেন আসে নাই সেটা আবার বলছি, যে দোকানের ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় মূলধন জাতীয় ব্যয়, যা ব্যবসা পেশা খাতে আয় হিসেবে গণ্য হবে না, এবং ক্রয়ের তারিখ উল্লেখ না থাকায়ও এখানেও আমরা কি করি নাই, অবচয় কাউন্ট করি নাই। বুঝতে পারছি? এই ছিল দুইটা অঙ্ক, দুই নিয়মের। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল। হুম। ওই যে লোকসানটা তো আমরা মানে সমন্বয় করব, যদি লাভ থাকে সেক্ষেত্রেও না কি না, যোগ ওইটা করব? ওটা আসবে না, লাভ থাকবেও না এখানে। ঠিক আছে, লাভটা আসবে না। বুঝতে পারছি, শুধু এখানে লোকসানটাই থাকবে, যেটা বিগত বছরের লোকসান, এটা এই বছরের লাভের সাথে সমন্বয় ভাই করবে। এটার কোনো চার্ট নাই? না, এটা মানে কোনো কিছু এই চার্ট দুইটাই মুখস্থ না, করবো না এরকম কোনো কিছু এই নাই? দুইটাই চার্ট, দুইটা অঙ্কে দুইটা চার্ট। একটা হলো সেবামূলক প্রতিষ্ঠানের জন্য আর একটা হলো উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য। আর পরীক্ষায় এই দুইটাই আসে, এর বাইরে আসে না। হ্যাঁ, যে 5 বার আসছে, দুইটা অঙ্ক 5 বার আসছে, এই দুইটাই। এই চ্যাপ্টারে তেমন অঙ্ক নাই বেশি একটা। এটা অনেকটা যে কোম্পানি আর অংশীদারির সাথে রিলেটেড, ওগুলা করলে আরো অনেক কিছু শিখতে পারবে। তো আমাদের ব্যবসা পেশা খাত এখানে শেষ। আমরা এখন যাব হলো কোম্পানি আয়ের মধ্যে। কোম্পানি আয়তে আমাদের 4টা অঙ্ক আছে, এখানে যাব। কোম্পানিতে চার্ট আছে দুইটা ছোট। চারটে একটু চার্টটা দেখা, সুন্দর ভাই। চারটে একটু দেখা, আমি শুরু করতেছি।
আচ্ছা, শান্ত আসে নাই না, সুমাইয়া আসে নাই। ভাই মিতু ক্লাস করেনি? না, আজকে তো আসে নাই। আচ্ছা, শুরু করি। কোম্পানির কর দায় নির্ণয়। তো এখানে কোনো ধারা নাই, ঠিক আছে। কোম্পানি, অংশীদারি, এগুলোতে কোনো ধারা লিখতে হয় না। আর মূল্য সংযোজন কর, এই তিনটা অধ্যায় কোনো ধারা নাই। হ্যাঁ, তো অঙ্কে ধারা লিখতে হয় না। এমনিতে থিওরিটিক্যাল বিষয়ে অনেক ধারা পাবা, অঙ্কের মধ্যে ধারা নাই। তো এখন ধারা না লিখলে কি ভাই সমস্যা হবে ভাই? ধারা না রাখলে মার্ক কমায় দিয়ে, যেটা যার যে আইন অনুযায়ী আসছে সেই আইনটা প্রকাশ করতে হবে। আচ্ছা, 2 নম্বর ছাত্র হিসেবে গণ্য হবে। এখন দেখি কি কি আসবে। এটা আগের মতোই আমরা কি লিখবো, প্রথমেই থাকবে করদাতার নাম থাকবে, আয় বর্ষ থাকবে, কর বর্ষ থাকবে, মোট আয় নির্ণয় থাকবে, ঠিক আছে। তো এইখানে আমাদের প্রশ্ন প্রথমেই দেওয়া থাকবে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। এটা সচরাচর লাভ লোকসান হিসেবের নিচে বাম পাশে দেওয়া থাকে, ঠিক আছে, নিচে বাম পাশে দেওয়া থাকে। তো সেটা আমরা একটু দেখি। এই যে এখানে একটা অঙ্ক করে দেখি কত আমাদের হলো। এই যে এখানে থাকে নরমালি, হ্যাঁ, অন্য জায়গাও আগে বড় থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে নিচে এই জায়গাটার মধ্যে থাকে। তাহলে এই কাজটা এইটা আমরা আগে বসাবো। কি বললাম, লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ, এই লাভটা আমরা ফাইনাল কলামে আগে বসাবো। তার সাথে আমরা প্রথমে যোগ করব অননুমোদনযোগ্য খরচ, অর্থাৎ যেই স্যার সবসময় কি লাভটাই থাকবে, ক্ষতি থাকবে না? না না, লাভটাই থাকবে। তো আমরা কি করব, অননুমোদনযোগ্য খরচ যোগ করব। প্রথমে আমরা মেন হেডিং গুলো শিখি, তারপরে ভিতরে গুলো শিখবো। নিয়ম কি, লাভ লোকসান হিসেব অনুযায়ী নিট লাভের সাথে আমরা যোগ করব অননুমোদনযোগ্য খরচ, ঠিক আছে। আর বাদ দিব অব্যবসায়ী বা অকারবারি আয়, ঠিক আছে। বাদ দিলে আমরা পাইতেছি ব্যবসায়ী আয়, ঠিক আছে। কি বললাম ভাই পরে তো অব্যবসায়িক আয় সমূহ আবার দেওয়া আছে ভাই। ওটা পরে আসবো, ওটা যাইনি। লাভ লোকসান হিসেবে নিট লাভ, তার সাথে যোগ করব অননুমোদনযোগ্য খরচ, অর্থাৎ যেই খরচগুলো অনুমোদনযোগ্য না সেইগুলো আমরা যোগ করব, বিয়োগ করব অব্যবসায়ী আয়। তাহলে অব্যবসায়ী আয় যদি আমি বাদ দেই, তাহলে যেটা পাইতেছি সেটার নাম হচ্ছে ব্যবসায় হতে আয়, ঠিক আছে। এই ব্যবসায় হতে আয়ের সাথে পুনরায় আবার এই অব্যবসায়ী আয় যোগ করব, কিন্তু যোগের সময় কিছু কাজ করে যোগ করতে হয়, সরাসরি এই টাকাগুলোই যোগ করলে হবে না। তার যদি কোনো আমাদের সমন্বয় থাকে, সেই সমন্বয় করে কাজ করতে হবে। এইখানে কি করব, যোগ করার সময় কি করব, প্রশ্নে যেটা দেওয়া আছে ছকের মধ্যে সরাসরি ওইগুলো এনে এখানে বসাই দিব। আর যখন যোগ করতে যাব তখন কিন্তু সরাসরি ওইগুলো বসানো যাবে না, যদি তার সাথে কোনো সমন্বয় থাকে, সমন্বয় করে যোগ করতে হয়, ঠিক আছে। তার মানে আমাদের মেন হেডিংটা মনে রাখবে এইভাবে, নিট লাভের সাথে অননুমোদনযোগ্য খরচ যোগ করব, বাদ দিব অব্যবসায়ী আয়, বাদ দিলে আমরা পাবো ব্যবসা হতে আয়। ব্যবসা হতে আয়ের সাথে পুনরায় আবার অব্যবসায়ী আয় সমন্বয় করে আমরা যোগ করব, করলে আমরা সর্বশেষ মোট আয় পাবো, কোম্পানির মোট আয় পাবো, ঠিক আছে। তো স্যার যে এন্ট্রিগুলো বাদ দিব সেগুলোই কি আবার যোগ করব? হ্যাঁ, যেগুলো বাদ দিব সেগুলোই যোগ করব, কিন্তু যোগ করার সময় সমন্বয় করে যোগ করতে হবে, ঠিক আছে। তা আমরা আরো ক্লিয়ার হব অঙ্কতে গেলে। তো এখন দেখি আমাদের অননুমোদনযোগ্য খরচের মধ্যে কারা আছে। হ্যাঁ, প্রথমে আছে দান, ঠিক আছে। দান যদি থাকে তাহলে আমরা এখানে বসাবো জরিমানা, প্রাথমিক খরচাবলী, বিলম্বিত খরচ, অবচয়, গবেষণা খরচ, কুড়িল সঞ্চিতি, অবলেখকের দস্তুরি বা কমিশন বলি যেটাকে, আয়কর, নগদ তহবিল, তৎস্বরূপ। নগদ তহবিল যদি চুরি হয়ে যায় সেটা এখানে বসাবো। এখন এই এন্ট্রিগুলো মনে রাখতে হবে যে অননুমোদনযোগ্য খরচ কোনগুলা, সেগুলো একটু মনে রাখতে হবে। এই জিনিসগুলো আবার তোমরা যখন অংশীদারি ব্যবসায় আয় করবে, অর্থাৎ এর পরের যে চ্যাপ্টার, ওইখানেও এগুলো আছে। অর্থাৎ একসাথে দুইটা কাজ হয়ে যাবে, অংশীদারি আর কোম্পানিটার অনেকটা মিল আছে। ওইখানে এইভাবে এই চার্ট, এরকম চার্টই আমাদের অ্যাড করতে হবে। হ্যাঁ, ওইখানে। তারপরে আসি, কি বললাম যে এগুলো সব অননুমোদনযোগ্য খরচ। তাহলে নিট লাভের সাথে অননুমোদনযোগ্য খরচগুলো আমরা যোগ করলে পাইতেছি আমরা যে অ্যামাউন্টটা পাইতেছি, তার সাথে আমরা কি করব, বাদ দিব অব্যবসায়ী আয় সমূহ। অনেকে এটা অকারবারি আয়ও বলে। তো অব্যবসায়ী আয় সমূহের মধ্যে কি কি আছে, যেগুলো ব্যবসার সাথে রিলেটেড না, অর্থাৎ
ব্যবসার বাহিরে, অর্থাৎ আমরা এই যে বেতন খাতে আয় করছি, কৃষি খাতে আয় করছি, সিকিউরিটি খাতে আয় করছি, ঠিক আছে, গৃহ সম্পত্তি খাতে আয় করছি, ওই বিষয়গুলো এখানে আসতেছে। অর্থাৎ প্রশ্নের মধ্যে এগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, তারপরে থাকতে পারে শেয়ার অধিহার থাকতে পারে, তারপরে কারবার কর বাদ সরকারি সিকিউরিটি সুদ, লভ্যাংশ, শেয়ার হস্তান্তর ফি, এই বিষয় এই এন্ট্রি গুলো কোথায় থাকবে? আমাদের লাভ লোকসান হিসাব দেওয়া থাকবে প্রশ্নে, তার ক্রেডিট পাশে এই জিনিসগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। লাভ লোকসান হিসেবের ক্রেডিট পাশে এই বিষয়গুলো দেওয়া থাকবে, আর লাভ লোকসান হিসেবে ডেবিট পাশে এই খরচগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এটা করলাম, করার পর আমরা সবকিছু করে যেটা পেলাম সেটা হলো ব্যবসায় হতে আয়। এই ব্যবসা হতে আয়ের পর আমাদের কি করতে হবে? এটার সাথে আবার পুনরায় অব্যবসায়ী আয় সমূহ যোগ করতে হবে। তো এখানে কি কি আসবে আমরা খেয়াল করে দেখি যে কর বাদ সরকারি সিকিউরিটি, এটা সরাসরি আসবে, এটার কোনো কাজ নাই, অর্থাৎ এটার কোনো সমন্বয় সচরাচর থাকে না। কর বাদ সরকারি সিকিউরিটিটা আমরা সরাসরি বসাবো। লভ্যাংশ, এটা আমরা সরাসরি বসাবো। এখন প্রশ্ন হইতে পারে যে লভ্যাংশ আমরা আগের যে চ্যাপ্টারটা করে আসছি অন্যান্য উৎস খাতে আয়, সেখানে আমরা কি করতাম? লভ্যাংশকে মোটাঙ্কিত করতাম। মোটাঙ্কিত করার পর আমরা কি করতাম? 25,000 টাকা বাদ দিতাম, কিন্তু কোম্পানির কর দায় নির্ণয় করার সময় ওইগুলোর কোনো কিছুই হবে না, সরাসরি বসে যাবে, ঠিক আছে। মনে থাকবে, যখন আমরা অন্যান্য উৎস খাতে আয় করি তখন কর বাদ সরকারি সিকিউরিটিকে কি করি আমরা? 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে আগে মোটাঙ্কিত করি, মোটাঙ্কিত করার পর আমরা 25,000 টাকা বাদ দিই, কিন্তু কোম্পানির কর দায় বা অংশীদারির কর দায় নির্ণয় করার সময় আমাদের কি করতে হবে? লভ্যাংশটা সরাসরি বসাই দিতে হবে, এটার কোনো সমন্বয় হবে না। শেয়ার হস্তান্তর ফি, এটারও কোনো সমন্বয় থাকে না, এটা ওইখানে যতটুকু বাদ দিচ্ছে আমরা অতটুকু টাকাই আবার পুনরায় যোগ করব। করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ, এটা আমরা যারা সিকিউরিটি সুদ খাতে করে আসছি ওইখানে কি করতাম? আমরা সম্পূর্ণ অকর ধার্য দেখাইতাম, ওই কাজটা এখানে করতে হবে, ঠিক আছে। যারা আগের চ্যাপ্টার গুলো পাও নাই সমস্যা নেই, এখানে এইগুলো শিখে নিতে পারবা, ওইগুলো আমরা আবার পরে করাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। এইভাবে আমরা কাজ করে পাবো হলো মোট আয়। হয়তো এখানে একটু বুঝতে প্রবলেম হতেছে, আমরা যখন প্র্যাকটিক্যাল অঙ্ক করব তখন আর একটু ক্লিয়ার হবে। এখানে জাস্ট কেটে আমরা মনে রাখি কার সাথে কি যোগ করব, কার আন্ডারে কে কে আছে, সেই অনুযায়ী আমরা কাজ করি। এইভাবে মোট আয় বের করার পর আমরা তৈরি করব কর দায় নির্ণয়। কর দায় নির্ণয়ের ক্ষেত্রে আমরা নর্মালি কর দায় যেভাবে করি তার সাথে এই কর দায়টা একটু ব্যতিক্রম আছে। এখানে কোম্পানির কর দায় নির্ণয় করার সময় প্রথমেই আসবে লভ্যাংশ ব্যতীত মোট আয়ের উপর 25%। তো সাপোজ মনে করো এখানে 1 লাখ টাকা আছে, হ্যাঁ, এখানে 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা থেকে কি করব? এই যে প্রশ্নের মধ্যে লভ্যাংশ থাকবে, এই লভ্যাংশটা আমরা বাদ দিব। ধরলাম 10,000 টাকা লভ্যাংশ আছে, 1 লাখ থেকে ওই 10,000 টাকা আমরা বাদ দিব, হ্যাঁ, লভ্যাংশ ব্যতীত। অর্থাৎ ওই 1 লাখ টাকা থেকে 10,000 বাদ দিলে থাকে কত? 90,000। ওই 90,000-এর উপর আমরা কি করবো? 25% কর ধরবো। এই জন্য এখানে কি লিখছি? লভ্যাংশ ব্যতীত মোট আয়ের উপর 25%। আর কি করব? লভ্যাংশের উপর, অর্থাৎ যেই টাকাটা আমি বাদ দিছিলাম, অর্থাৎ 10,000 টাকা আমরা ধরে নিছি, ওই 10,000 টাকার উপর কত পার্সেন্ট ধরবো? 20%। আবার বলি, মোট লাভ, মোট আয় যা থাকবে, মোট আয় থেকে আমরা কি করব? লভ্যাংশটা বাদ দিব, হ্যাঁ, মোট আয় থেকে লভ্যাংশ বাদ দিয়ে তার উপরে 25% ধরবো, আর লভ্যাংশের উপরে আমরা ধরবো 20%। দুইটা যোগ করলে আমরা পাবো মোট কর। আর এই মোট কর থেকে আমরা বাদ দিব হচ্ছে উৎসে কর কর্তন, লভ্যাংশ আয়ের উপরে ধরবো, আর হচ্ছে কি কর বা সরকারি সিকিউরিটি সুদের উপর ধরবো। তো এগুলো কত হয় এটা আমরা অঙ্কে যে দেখবো কত পার্সেন্ট উচ্ছিষ্ট হলে কর কর্তন। অব্যবসায়ী আয় সময়ের মধ্যে যে লভ্যাংশটা ওই টাকাটাকে বাদ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই টাকা। তো এইভাবে আমরা কাজ করার পর আমরা যে একটা ব্যালেন্স পাবো সেটাকে বলতেছি প্রদেয় কর, অর্থাৎ এই টাকাটা কোম্পানির যে আয় হয়েছে সেই আয়ের উপরে এই টাকাটা সরকারকে শেষ পর্যন্ত কর দিতে হবে, ঠিক আছে। বেশি বড় কিন্তু ছক না। তো একই রকম অঙ্কই দেখবো আমরা, ঘুরে ফিরে দেখো প্রথম অঙ্কটাই অনেকবার আসছে, হ্যাঁ, 2, 4, 5 বার আসছে। 1 নম্বর অঙ্কটাই 5 বার আসছে, ঠিক আছে। তো এখন দেখি কিভাবে এটা করে। প্রথমে কি দেওয়া আছে? প্রথমেই দেওয়া আছে যে প্রগতি লিমিটেডের 2019 সালের 30 জুন সমাপ্ত বছরের লাভ লোকসান হিসেবে দেওয়া আছে নিম্নে। প্রগতি লিমিটেড লাভ লোকসান হিসাব 30 জুন 2019 তারিখ দেওয়া, হ্যাঁ, ডেবিট পাস, এটা হলো ক্রেডিট পাস, একটা লাভ লোকসান হিসাব দেওয়া। এখানে বেতন দেওয়া আছে, অফিস ভাড়া আছে,
সাধারণ খরচাবলী আছে, দান আছে, জরিমানা, বিজ্ঞাপন, কুরিন, কর, বীমা, নিরীক্ষা ফি, অবচয়, নিট লাভ দেওয়া আছে, আর এই পাশে আয় সমূহগুলো দেওয়া আছে। এখানে প্রথমে মোট লাভ, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, শেয়ার অধিহার, কর বাদ সরকারি সিকিউরিটি সুদ, লভ্যাংশ, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, বাট্টা প্রাপ্তি আর অন্যান্য আয় দেওয়া আছে। এই পাশে সব আয় রিলেটেড আর এই পাশে সব ব্যয় রিলেটেড ইনফরমেশন গুলো দেওয়া আছে। নিচে কিছু সমন্বয় আছে। আয়কর আইন মোতাবেক অনুমোদনযোগ্য অবচয় কত? 10,000 টাকা। ঠিক আছে। বিজ্ঞাপন খরচ দেওয়া আছে 5 বছরের জন্য প্রদত্ত। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের চাঁদা আছে 20,000 টাকা, যা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আছে সাধারণ খরচের মধ্যে 30,000 টাকার প্রাথমিক খরচা বলে অন্তর্ভুক্ত রয়েছে। বলছে যে প্রগতি কোম্পানি লিমিটেডকে পাবলিক লিমিটেড কোম্পানি মনে করে মোট আয় পর্দায় নির্ণয় করে। ঠিক আছে। কোম্পানি পাবলিক লিমিটেড হতে পারে, প্রাইভেট লিমিটেড হতে পারে। তো আমাদের এই অঙ্কগুলো সচরাচর পাবলিক লিমিটেড ধরেই আমরা কাজ করি। এখন কাজ হচ্ছে কি, প্রথমে কোম্পানির নাম থাকবে, আয় বর্ষ, কর বর্ষ, মোট আয় থাকবে। প্রথমে আমাদের শিখছিলাম কি টাইটেল দিতে হয়, লাভ লোকসান হিসেব অনুযায়ী নিট লাভ। এই নিট লাভ কত টাকা? 2 লাখ টাকা। কোথায় পাবা? এই যে আমাদের ডেবিট পাশের একদম নিচে দেওয়া থাকে, এটা নিট লাভ 2 লাখ টাকা। এটা আমরা প্রথমে বসাইছি। ঠিক আছে। বসানোর পর আমরা দ্বিতীয় স্টেপে শিখছি যোগ করতে হয় অননুমোদনযোগ্য খরচ, অর্থাৎ যেই খরচগুলো অনুমোদনযোগ্য না, ঠিক আছে, সেইগুলো আমরা এখানে যোগ করব। তো কি কি আছে আমরা একটু দেখি। বেতন, এই বেতন কি অনুমোদনযোগ্য খরচ নাকি অননুমোদনযোগ্য খরচ? বলতে পারবা? কে বলতে পারবা? বেতন অনুমোদনযোগ্য খরচ তো মনে হইতেছে ভাই, কেমনে বুঝলা? কারণ যেহেতু এটা তো ভাই কি বলে কর্মচারী তো ভাই বেতন দেয়া লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো। ব্যবসা রিলেটেড তো ভাই। হ্যাঁ, ব্যবসা রিলেটেড। এভাবে মনে রাখতে পারো। একটা ওয়ে আছে, সেটা হলো তোমরা ওই আগের কথা মনে করবা, সেটা হলো লাভ লোকসান হিসাব যখন করতা, তো ওইখানে আমরা কি কি খরচ বসাতাম? বেতন, অবচয়, তারপরে আরো অনেক কিছু বসাতাম না? বিজ্ঞাপন খরচ, তারপরে কুরিন বসাইতাম। ঠিক আছে। এই জিনিসগুলো বসাতাম, মনে আছে? অফিসের ভাড়া থাকতো, এগুলো বসাতাম। ওই ওগুলো তো জিনিস পরিচালন ব্যয়। পরিচালন, বা ওটাকে আমরা বলতে পারি অনুমোদনযোগ্য খরচ। ঠিক আছে। তো ওইগুলা ছাড়া যেগুলো আছে সেগুলো এখানে আমরা বসাবো। তো আমরা এখন দেখি যে কি কি আছে। বেতন, এটা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য খরচ, যা পরিচালন ব্যয়ের আন্ডারে থাকে। অফিস ভাড়া, ঠিক আছে, তারপর সাধারণ খরচা বলি, এই জিনিসগুলো আমাদের অনুমোদনযোগ্য খরচ বিধায় এটা আমাদের টার্গেট কি এখন খুঁজতেছি আমরা কোনগুলো অননুমোদনযোগ্য খরচ। এই যে দান, আমরা চার্টের মধ্যে পড়ছিলাম, দান, জরিমানা, ঠিক আছে, এই দুইটা থাকবে, অর্থাৎ 10,000 আর 5,000। আমরা দেখো বসাইছি দান 10,000, জরিমানা 5,000। এরপরে বিজ্ঞাপন, কিন্তু এটা অনুমোদনযোগ্য খরচ। ঠিক আছে। বিজ্ঞাপন অনুমোদনযোগ্য খরচ। তো এটা কেন আসবে এখন বলতেছি, সেটা হলো এই যে নিচে সমন্বয়টা দেখো, বলতেছে যে আয়কর আইন মোতাবেক অনুমোদনযোগ্য। হ্যাঁ, এখানে একটু সবাই কিন্তু খেয়াল রাখবা যে এটা আর একটা স্বরেও লাগাই দিলে কিন্তু অননুমোদনযোগ্য হয়ে যাবে নাকি। অনেকেই কিন্তু এটা খেয়াল করে না, একটু ভালো করে দেখতে হবে। অনুমোদিত আর অননুমোদিত আর একটা অ লাগাই দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করবা। এটা কি বলছে? অনুমোদনযোগ্য অবচয় কত? 10,000। তাহলে আমাদের এই যে এই ছকের মধ্যে আমরা দেখাইছি বিজ্ঞাপন কত, সরি আমি মনে হয় অন্যতা চলে গেছি। বিজ্ঞাপন, সরি, 2 নাম্বারটা একটু সমন্বয়টা দেখি। 2 নাম্বার সমন্বয়টা দেখি। বলতেছি কি বিজ্ঞাপন খরচ 5 বছরের জন্য প্রদেয়। তার মানে কি, এই যে পোস্টে যে 20,000 টাকা দেখতেছো তোমরা, এই 20,000 টাকা কয় বছরের টাকা? 5 বছরের টাকা। 5 বছরের। কিন্তু আমরা কিন্তু অঙ্ক করতেছি 1 বছরের। ঠিক আছে। তার মানে আমাদের বাকি 4 বছর কি বিলম্বিত। ঠিক আছে, অর্থাৎ অগ্রিম। এই অগ্রিমটা কিন্তু সম্পদ, এই সম্পদটা কি অননুমোদনযোগ্য খরচ হিসেবে আমাদের এখানে আনতে হবে। বুঝতে পারছি? 4 বছরের টাকা এখান থেকে কমায় ফেলতে হবে। তাহলে কত টাকা আমরা দেখাবো? বিজ্ঞাপন খরচ 1 বছরেরটা অনুমোদনযোগ্য, কিন্তু বাকি যেই 4 বছরের টাকা, সেই 4 বছরেরটা হলো অননুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে, কারণ এটা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে যায়। তাহলে আমরা কত বসাবো? 20,000-কে 5 দ্বারা ভাগ, 4 দ্বারা গুণ করে এই 16,000 টাকা আমরা এখানে দেখাবো। বুঝতে পারছি? বিলম্বিত বিজ্ঞাপনটা অননুমোদনযোগ্য খরচ। তারপরে আসি কুরিন। কুরিন কিন্তু আমরা এখানে পাই নাই চার্টের মধ্যে। আমরা এমনিও জানি কুরিন বা অনাদায়ী দেনা যেটাকে বলি, বা অনাদায়ী পাওনা যেটাকে বলি, সেগুলো কি অনুমোদনযোগ্য খরচ। কর, হ্যাঁ, করটা ধরে নেওয়া হয়, এটাকে আয়কর হিসেবে ধরে নেওয়া হয়। আয়করটা, সরি, শুধু কর এটা, হ্যাঁ, এই করটা এখানে আসবে না। এখানে আসে কোনটা? আয়কর মনে পড়ছিল আমরা, না? দেখি তো একটু। হ্যাঁ, আয়কর আসবে, শুধু কর এখানে আসবে না, আয়করটা আসবে।
এরপরে বীমা প্রিমিয়াম, এটাও কি অনুমোদনযোগ্য খরচ, এটা আসবে না। এরপরে নিরীক্ষা ফি, এটা অনুমোদনযোগ্য খরচ, এটাও আসবে না। এগুলো কেন অনুমোদনযোগ্য বলতেছি, কারণ আমরা যখন লাভ লোকসান হিসাব করি তখন এগুলোকে আমরা কিন্তু অলরেডি বিয়োগের কাজ করে ফেলি, ঠিক আছে। কারণ আমাদের এখানে নিট লাভ দেওয়া মানে কি, যে এইগুলোর কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে, এগুলোর আমরা আর আনবো না, বুঝতে পারছি। এইগুলো হলো অনুমোদনযোগ্য খরচ, বেতন, অফিস ভাড়া, সাধারণ খরচ, বিজ্ঞাপন, কুরিন, তারপরে কর, তারপরে হচ্ছে বীমা প্রিমিয়াম, নিরীক্ষা ফি। এগুলো যখন আমরা নিট লাভ বের করে এখানে রেজাল্টটা দিচ্ছি 2 লাখ, তখন অলরেডি কাজ হয়ে গেছে, এই জন্য এগুলো আর এখানে আসবে না। এখানে আসবে যেগুলো সমন্বয় হয় নাই সেগুলো, ঠিক আছে। তো অবচয়ের কি বলতেছে, অবচয় আসতো না, কিন্তু এই নিচে সমন্বয়ে একটা কথা বলছে সেটার জন্য আসতেছে। অবচয় বলতেছে 10,000 টাকা কি অনুমোদন যোগ্য, কিন্তু আমি এখানে অবচয় কত জায়গায় রাখছি, 40,000 টাকা। তার মানে বাকি যে 30,000 টাকা, সেই তাহলে আমরা কি ইঙ্গিত পাইতেছি, এই 30,000 টাকা হলো অননুমোদন যোগ্য, বুঝতে পারছি। অবচয় প্রশ্নে 40,000 দেওয়া, সমন্বয় বলতেছে এই 40,000-এর মধ্যে 10,000 অনুমোদন যোগ্য, তার মানে বাকি যে 30,000 আছে সেই 30,000 হচ্ছে অননুমোদন যোগ্য। এই জন্য আমরা কি লিখছি, অবচয় 40,000 মাইনাস 10,000, তার মানে 30,000 টাকা অননুমোদনযোগ্য খরচ, ঠিক আছে। এরপরে আমরা সমন্বয়ে যাই। 1 নম্বর এখানকার কিন্তু সবগুলোর কাজই মোটামুটি করা হয়ে গেছে। এখন আমরা সমন্বয়ে দেখি কিছু বাদ পড়ছে কিনা। আয়করের কাজ করছি, বিজ্ঞাপনের কাজও করে ফেলছি। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে চাঁদা আছে 20,000 টাকা, ঠিক আছে। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে চাঁদা 20,000 টাকা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। খেয়াল করে দেখি কি বলছে, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের চাঁদা। এখানে এভাবেই কিন্তু বলে দিতেছে যে এটা অনুমোদনযোগ্য না, কারণ অনুমোদিত বলেই দিছে। তার মানে কি, বেতনও কিন্তু অনুমোদিত, বুঝতে পারছি। বেতনও অনুমোদনযোগ্য ব্যয়, আর অনুমোদিত ভবিষ্যৎ তহবিল আবার ওইটার বেতনের মধ্যে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের দান আছে কত বা চাঁদা আছে 20,000 টাকা। তার মানে এই এন্ট্রি কি আসবে না আসবে না? আসবে না তো মনে হয় ভাই, কারণ হলো দুইটাই তো দুইটাই তো অনুমোদিত। তার মানে কি, এটা তোমাকে কনফিউজ করার জন্য দিয়ে দিচ্ছে। আরেকটা অঙ্কে পাবো, ওইখানে আবার এখানে অননুমোদিত লিখছে, ঠিক আছে। অননুমোদিত থাকলে কিন্তু এটা আসবে, হ্যাঁ, মনে রাখতে হবে। আমরা 4টা অঙ্কের মধ্যে একটার মধ্যে পাবো এটা, যে অননুমোদিত। এটাতে শিখলাম হলো অনুমোদিত থাকলে, আর ওইটাতে দেখবো অননুমোদিত। তারপরে সাধারণ খরচের মধ্যে 30,000 টাকা প্রাথমিক খরচা বলে অন্তর্ভুক্ত আছে। এই প্রাথমিক খরচা বলেও হচ্ছে আমাদের অননুমোদনযোগ্য খরচ, কারণ এই প্রাথমিক খরচা বলে আমরা সম্পত্তি পাশে বসাই না। যখন আমরা উদ্ধৃত পত্র করি চূড়ান্ত হিসাব, সেখানে সম্পত্তি পাশে দেখাই। তার মানে কি, এটাকে আমাদের অননুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত আনতে হবে। তাহলে সাধারণ খরচের মধ্যে ইনক্লুড আছে, এখান থেকে নিয়ে আসতে হবে তাকে। তাহলে কি লিখবো আমরা, প্রাথমিক খরচা বলি কত টাকা, 30,000 টাকা, ঠিক আছে। স্যার সাধারণ খরচাবলী আর প্রাথমিক খরচাবলী কি এক না? না না, সাধারণ খরচা বলতে তোমার ওই ওটা শুধু সাধারণ খরচা বলে লেখা থাকলে আমরা বুঝবো এটা পরিচালন খরচা বলে, ঠিক আছে। পরিচালন ব্যয় যেটাকে বলি আমরা, অন্যান্য পরিচালন ব্যয়, ঠিক আছে। তো প্রাথমিক খরচা বলি এটাকে আমরা প্রিলিমিনারি এক্সপেন্স বলি ইংলিশে, যেটা আমরা চূড়ান্ত হিসাব ফিনান্সিয়াল স্টেটমেন্টের অ্যাসেট পাশে বসাই। প্র্যাকটিস আছে অ্যাসেট অলিক বা ভুয়া সম্পদ হিসেবে লিখি, ঠিক আছে। তো এইটা আমরা এখানে কি করব, 30,000 টাকা বসান। তাহলে আমাদের মোট অননুমোদনযোগ্য খরচ পেলাম হলো 91,000 টাকা। হ্যাঁ, তুমি একটু যোগগুলো ক্যালকুলেট করে দেখো যদি কোনো সমস্যা থাকে। 91,000 টাকা। তাহলে আমাদের আগে আয় ছিল হলো 2 লাখ টাকা নিট লাভ, আর নতুন আমরা অননুমোদনযোগ্য খরচ পেলাম 91,000, ঠিক আছে। তাহলে এই টোটাল আসতেছে কত, 2,91,000 টাকা, ঠিক আছে। এরপরে বাদ দিব অব্যবসায়ী আয় সমূহ, বাদ দিব অব্যবসায়ী আয় সমূহ কি কি আছে দেখি। অব্যবসায়ী আয় সমূহ, এই যে দেখো, করমুক্ত সরকারি সিকিউরিটি আছে 50,000, এটা আমরা ওই চার্টের মধ্যে পাইছি। শেয়ার অধিহার পাইছি, এটা আসবে কত টাকা, 30,000। তারপরে চার্টের মধ্যে পাইছি কর বাদ সরকারি সিকিউরিটি সুদ 20,000, এটা আসবে। তারপর আমরা পাইছি লভ্যাংশ আসবে, ঠিক আছে। এই কয়টা আইটেমই পাইছি, আর কিন্তু কিছু পাইনি। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এটা এখানে আসে না। তারপরে বাট্টা প্রাপ্তি অন্যান্য আয়, এগুলো আসে না। আমরা চার্টে যে কয়টা দিচ্ছি ওই কয়টাই এখানে আসবে, এর বাইরে আসবে না। তো আমরা এগুলো সবই বসালাম, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, শেয়ার অধিহার, করবাদ সরকারি সিকিউরিটি সুদ, আর কি লভ্যাংশ। মোট কেন লিখছি, কারণ আমরা নর্মালি যখন আমরা সিকিউরিটি সুদ খাতে আয় করছি বা অন্যান্য উৎস খাতে আয় করতাম, তখন আমরা টাকাটা কিন্তু কোনো সময় সরাসরি বসাতাম না, ওটাকে মোটাঙ্কিত করে বসাতাম। কিন্তু আমাদের কোম্পানি পর্দায় অথবা অংশীদারি পর্দায় যেটাই বলো না কেন, এই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নে এই যে লাভ লোকসান হিসাব দেওয়া না, এটা
উপরে তো বলেই দিয়েছে লাভ লোকসান হিসেব। লাভ লোকসান হিসেবের আইটেমগুলো নর্মালি মোটাঙ্কিত করা থাকে, এই জন্য আমাদের আলাদা করে মোটাঙ্কিত করতে হয় না, এই জন্য আমরা ব্র্যাকেটের মধ্যে মোট লিখে দিছি। তো 20,000, 40,000 আর এখানে সব যোগ করে পেয়েছি আমরা 1,40,000 টাকা। তাহলে আমরা উপরে পাইছিল 2,91,000, তার সাথে আমরা 1,40,000 বিয়োগ করে পেলাম ব্যবসায় হতে আয়, ঠিক আছে, 1,51,000 টাকা। এই ব্যবসা হতে আয় থেকে আমরা বাদ যোগ করব পুনরায়, এই আইটেমগুলোই পুনরায় যোগ করব, কিন্তু এগুলোর যদি কোনো কাজ থেকে থাকে তাহলে সেগুলো করে নিব। যেমন কি কি কাজ থাকতে পারে? করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, যারা সিকিউরিটি সুদ খাতে আয় করে আসছো সেখানে শিখছো কি এটা থেকে সম্পূর্ণ অকর ধার্য দেখাইতে হয়, অর্থাৎ এই টাকার উপর সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না, তার মানে এই আয়টাকে জিরো বানাইতে হবে। আর এই আয়টাকে জিরো বানাইতে হলে কি করতে হবে? বাদ অকর ধার্য সম্পূর্ণ লিখতে হবে, যেটা আমরা যেখানে করছি। দেখো, করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 50,000 বাদ অকর ধার্য 50,000, তার মানে ব্যালেন্স জিরো, অর্থাৎ এই টাকার উপর কোনো কর দিতে হবে না। চার্টের মধ্যে আমরা দেখছি শেয়ার অধিহার, এটা সরাসরি এখানে যত টাকা আমরা বাদ দিব এখানে তত টাকাই আবার যোগ করে দিব। হ্যাঁ, শেয়ার অধিহারটা বাদ পড়ে গেছে। আচ্ছা, শেয়ার অধিহারটা দেখতেছি। করবাদ সরকারি সিকিউরিটি, এটা সরাসরি 20,000 টাকা আসবে, লভ্যাংশ 40,000 আছে, 40,000 টাকা সরাসরি আসবে। শেয়ার অধিহার কি আমি মিস্টেক করছি মনে হয় না? ও সরি, শেয়ার অধিহার আসে না। হ্যাঁ, এই যে দেখো, যে শেয়ার অধিহার, এখানে কিন্তু শেয়ার অধিহার নাই। হ্যাঁ, শেয়ার অধিহারটা একবারই আসবে, শুধুমাত্র বিয়োগ হবে, যোগ হবে না। চারটে একটু খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে টোটাল পেলাম কত? সবকিছু যোগ বিয়োগ করে 2,11,000 টাকা। তো এই 2,11,000 টাকার উপর আমরা কর ধার্য করব। প্রথমে আমরা শিখছিলাম ভাই শেয়ার হস্তান্তর ফ্রিটা কি? এটা হলো তোমার শেয়ার একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়ার কারণে অতিরিক্ত যে আয় হয় সেটা, ঠিক আছে, সেটা থাকলে এখানে আসবে। এটা তো আর অঙ্কে আমাদের নাই, এরকম এন্ট্রি পাবো সামনে, 3টা অঙ্ক আছে আরো এখানে। তো প্রথমে কি করব? লভ্যাংশ ব্যতীত মোট আয়ের উপর কত পার্সেন্ট? 25%। দেখো, আমাদের 2,11,000 টাকা মোট আয় হয়েছে, সেখান থেকে আমরা কি বাদ দিব? ওই যে আমাদের লভ্যাংশ কত ছিল? 40,000 ছিল, ওটা বাদ দিলে 1,81,000 টাকা। এই 1,81,000 টাকার উপর কর ধরতে হবে 25%, এটা মুখস্থ রাখতে হবে। লভ্যাংশ ব্যতীত মোট আয়ের উপর 25% আসতেছে 42,750 টাকা। আর লভ্যাংশের উপরে ধরতে হবে 20%, 20% আসতেছে 8,000 টাকা। তাহলে আমাদের মোট কর দায় কত হলো? 50,750 টাকা। আর এখান থেকে উৎসস্থলে কর কর্তন আমরা বাদ দিব, অর্থাৎ যেই আইটেমগুলো আমরা মোটাঙ্কিত করি, যারা আগে চ্যাপ্টারগুলো করে আসছো তাদের একটু বুঝতে সুবিধা হবে, আর যারা করো নাই ওদের একটু হয়তো এখন মনে রাখতে হবে যে কোনটা কোনটা মোটাঙ্কিত করতাম আমরা। এখানে আমরা মোটাঙ্কিত করতাম কর বাদ সরকারি সিকিউরিটি, যারা সিকিউরিটি সুদ খাতে পাইছো তারা ওইখানে করছো কি করতা? এই 80 দিয়ে ভাগ, আর কি করতা? 100 দিয়ে গুণ করতা। অর্থাৎ ওইখানে কর কত টাকা কেটে রাখা হইতো? আমরা বলছিলাম 20% উৎসস্থলে কর কর্তন রেখে রাখা হয় বিধায় যেই টাকা প্রশ্নে দেওয়া থাকে কর বাদ সরকারি সিকিউরিটির, সেটাকে আমরা 80 দিয়ে ভাগ করতাম, 100 দিয়ে গুণ করতাম। তার মানে হার কত ছিল? 20% হারে কেটে রাখতো। তাহলে এই কাজটাই আমরা এখানে করব। এখানে কি লিখছি? উৎসে কর কর্তন, অর্থাৎ কত টাকা উৎসে কেটে রাখছে ট্যাক্স, অর্থাৎ আয় হওয়ার সাথে সাথেই টাকা কেটে রাখছে। কত টাকা? 20,000 টাকা ছিল মোট আয়, এই মোট আয়ের উপর 20% উৎসস্থলে কর কর্তন কত? 4,000 টাকা, ঠিক আছে। আর লভ্যাংশ থেকেও লভ্যাংশ আমরা যে ইসে করতাম অন্যান্য উৎস খাতে আয়ের মধ্যে, সেখানে 10% মোটাঙ্কিত করতাম, অর্থাৎ এই যে আগের ক্লাসে আমরা করছি 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, বা 9 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ করতাম, কিন্তু কোম্পানির ক্ষেত্রে এটা 20% হয়, এই জন্য আমরা 20% এখানে করতেছি, ঠিক আছে। যেগুলো একই আইটেম কিন্তু পার্সেন্টেজের হার ভিন্ন, কাজ ভিন্ন, ওগুলো তোমরা একটু খাতায় লেখা রাখবা। যেমন লভ্যাংশের পাশে লেখা রাখবা যে কোম্পানির ক্ষেত্রে 20% উৎসস্থলে কর কর্তন, আর অন্যান্য উৎস খাতে এটা 10% উৎসস্থলে কর কর্তন। আবার এটাও লিখে রাখবা পাশে যে লভ্যাংশ অন্যান্য উৎস খাতে আয়ের মধ্যে করি আমরা 25,000 টাকা অকর ধার্য বাদ দেই, কিন্তু কোম্পানি আয়ের মধ্যে আমরা এটার কোনো কাজ করি না, ঠিক আছে। যেগুলো একই আইটেম কিন্তু দুই অঙ্কে দুই রকম প্রয়োগ, সেগুলো একটু সাইড করে নোট করে রাখবা। তারপরে আসি কর বাদ, এটা তো বললামই, দুইটার মিলে আসতেছে মানে 12,000 টাকা কর দেয়। মোট নিট কর দেয় কত? অর্থাৎ এই টাকা আমাদের কর আসছে ঠিকই, কিন্তু আগেই কিন্তু তারা টাকা কেটে রাখছে কত, যেটাকে আমরা অগ্রিম কর কেটে রাখা বলতে পারি। 12,000 টাকা আগেই কেটে রাখছে, ঠিক আছে। তার মানে আমাদের এখন লাস্ট সর্বশেষ দিতে হবে কত?
38,750 স্যার টাকা। উৎসে কর কর্তন কি দুইটা এন্ট্রির উপরে সবসময় হয়? হ্যাঁ হ্যাঁ, আরো আইটেম থাকতে পারে যদি আমাদের ওই অব্যবসায়ী অকারবারি আয়ের কোনো আরো অন্য কোনো আইটেম থাকে। না স্যার আমরা তো মানে যে আগের অঙ্কে তো অনেকগুলাই মোটাঙ্কিত করছি, তো এগুলোর মধ্যে কি থাকতে পারে? ওগুলো যদি এখানে থাকে মানে এই যে লভ্যাংশের এই পাশে থাকে তাহলে এগুলো আসবে। স্যার এগুলো সব 20%ই হবে? হ্যাঁ হ্যাঁ 20%। আচ্ছা, তো আর এখানে এই যে অঙ্কগুলো আমরা দেখতেছি এখানে যে 4টা অঙ্ক, এই 4টা অঙ্কই ঘুরে ফিরে আসে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। 4টার থেকে হুবহু আসবে, হ্যাঁ, কোনো চেঞ্জও করে না। বুঝতে পারছি, এন্ট্রি এখানে যেভাবে আছে একদম হুবহু তুলে দিলে টাকার এমন হয়তো 500-1000 টাকা এদিক সেদিক হবে, কিন্তু বাকিটা একদম সেম টু সেম থাকবে। তোমরা এই সারগুলো একটু তাহলে ঘেটে। কি স্যার পরীক্ষার সময় এই 4টা অঙ্ক দেখে গেলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি পরীক্ষা আরো কম দেই, আমি 2টা দেই এখান থেকে। পরীক্ষা 2টা না স্যার 3টা আমাদের দেখে ইয়ারে দেই। ভাগ্যটা সবসময় খারাপ হয় স্যার, না না, উল্টো সমস্যা হয় পাল্টা না। অঙ্ক এটা দেয় স্যার, এটা এখন আমাদের পর্যন্ত কপালটাই খারাপ। টেক্সটটা সচরাচর চেঞ্জ করে না, যেভাবে কোশ্চেনে দেওয়া ওইভাবেই তুলে দেয়, খালি টাকার অ্যামাউন্ট চেঞ্জ করে আর সালটা চেঞ্জ করে দেয়। ঠিক আছে, আচ্ছা, তাই এটা শেষ হলো। এখানে কি অনেকগুলো টিকা আছে, তোমরা যে কয়টা মনে রাখতে পারো দিবা। ঠিক আছে, আমি আর টিকায় গেলাম না, কারণ টিকা না না, যে কয়টা সম্ভব দিবা। ঠিক আছে, এতগুলো ভাই না। টিকা যদি না দেই ভাই কোনো দোষ হইবো ভাই? টিকা দিতে হবে, কারণ টিকাটা বিভিন্ন বেশ লাগাইছি। বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে অঙ্ক করা, টিকা দিয়ে তোমার না জায়েজ করে দিতে হবে। টিকা দিলে 7 খুন মাফ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2 নাম্বার ভাই জন্মের তোমরা সময় তো টিকা দিছিলাম ভাই 6টা ভাই, এখনো দেওয়া লাগবে এই আবার? অঙ্কের সময় টিকা দিতে হবে, স্যারে টিকা দিয়ে বুঝাইতে হবে। আর তোমরা যে কে 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 জানি বই ফলো করতেছে অঙ্কে, আমি করা একরকম, ওইখানে যাবারে আবার এই 2-1টা জিনিস পার্থক্য পায়। ঠিক আছে, আমি তো আগেই বলছি, গত ক্লাসে বলছি যে আমি 2-3টা বই একসাথে নিয়েছিলাম, এক এক বইতে এক একভাবে সলিউশন দিচ্ছি এবং এটা টিকা দিয়েও তারা সংশোধন করে দিচ্ছে। তোমাদেরও কাজ হবে যে এটাই দাও না কেন, তোমাকে টিকা দিয়ে সংশোধন করে দিতে হবে, তাহলে সমস্যা হবে না। কারণ ট্যাক্সে বিভিন্ন রাইটার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা দেখছেন। তো আমরা স্যার হ্যাঁ, আমরা যে মানে এই অধ্যায় থেকে 4টা করতেছি, 4টার মধ্যে মানে পরীক্ষায় হয়তোবা ঘুরিয়ে ফিরে এই 4টা থেকে আসবে। অন্যান্য অধ্যায় আমরা যে কয়টা কইরা আসছি ওইগুলা কি ফলো করলেই হবে নাকি হ্যাঁ আউট না, কিছু আর করতে কিছু হবে? লাগবে না, এগুলোই যথেষ্ট। আমাদের শিটটা করা হলো 4টা বইয়ের সমন্বয়, হ্যাঁ, এই 4টা বইয়ের থেকে যেগুলো সবসময় আসে ওইগুলো এখান থেকে সিলেক্ট করা হয়েছে। না করলে আরো বেশি ভালো হবে ভাই, এবার আমাদের পরীক্ষা ব্যতীত থার্ড ইয়ার উঠাই দিব। তা আমরা দেখি, পরের অঙ্কে আসি। এবিসি লিমিটেড 2019 সালের 30শে জুন সমাপ্ত বছরের লাভ লোকসান হিসেবে লাভ লোকসান দেওয়া আছে এখানে। তো বেতন ও মজুরি আছে, সাধারণ খরচা বলে আগের অঙ্কটার মধ্যে অফিস খরচ, গবেষণা, অবলোককের দোস্তরি, শ্রমিকের ক্ষতিপূরণ, ছাপা ও মণিহারি ভ্রমণ খরচ, পরিচালকের ফি, কুড়ি সঞ্চিতি, অবচয়, নিট লাভ দেওয়া আছে। এই পাশে দেওয়া আছে মোট লাভ, শেয়ার অধিহার, লভ্যাংশ, শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয়, অর্থাৎ একটা সম্পদের ব্যবহার হওয়ার পরে যে মূল্যটা থাকে সেটা বিক্রি করে যে টাকাটা পাইছে সেটা, করমুক্ত সরকারি সিকিউরিটি, সুদ, কমিশন, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ। নিচে আছে গবেষণায় খরচ 2 বছরের জন্য, অর্থাৎ আমাদের কোশ্চেনে দেখা হয় যে গবেষণায় খরচ দেওয়া আছে কত, 18,000। যেহেতু 2 বছর বলছে মানে 1 বছরের অতিরিক্ত হলেই সেটাকে আমরা অননুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাবো, অর্থাৎ 9,000 টাকা আমরা গবেষণা খরচ, বিলম্বিত গবেষণা খরচ নামে আমরা 9,000 টাকা দেখাবো। কেন 9,000? কারণ 2 বছরের বলছে, এটাকে 2 দ্বারা ভাগ করলে 1 বছরেরটা আমরা অননুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাবো। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের চাঁদা আছে 18,000 টাকা, যা সাধারণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত। এটাও কি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের চাঁদা বলছে, এটা অনুমোদনযোগ্য খরচ এবং সাধারণ খরচও অনুমোদনযোগ্য খরচ, তার মানে 2 নাম্বার এন্ট্রির কোনো কাজ হবে না। ঠিক আছে, আয়কর মোতাবেক অনুমোদনযোগ্য খরচ অবচয় আছে কত, 9,000 টাকা। তার মানে এইটা আমরা কি করব, মোট অবচয় যা আছে, অর্থাৎ মোট অবচয় দিচ্ছে 36,000, বলতেছে 9,000 অনুমোদনযোগ্য, তার মানে বাকি যেই টাকাটা রইলো সেটা হলো অননুমোদনযোগ্য খরচ। তাহলে আগের অঙ্কের সাথে কিন্তু এই অঙ্কের ততটা তেমন পার্থক্য পায় না, উল্টা আরো এখানে কম এন্ট্রি দেওয়া, না এই যে সমন্বয় কম দেওয়া। তার মানে কি তুমি আগেরটা পারলে এটা না করলেও চলতেছে নাকি? তো দেখি এই ছকের মধ্যে কোনো পার্থক্য করছে কিনা। আমাদের নিয়ম কি ছিল, প্রথমে নিট লাভ বসাইতে হয়, 1,80,000 টাকা বসাইছি। ঠিক আছে, অননুমোদনযোগ্য খরচগুলো আমরা বসাবো। আমরা কি বসাবো এখানে, গবেষণা খরচ অর্ধেক বসাবো, 9,000 টাকা, দেখো তাই করছি। বিলম্বিত গবেষণা খরচ 9,000 টাকা। তারপরে আসতেছে অবলোককের দোস্তরি, যে কমিশন যেটাকে বলি, সেটা আমাদের চার্টে ছিল, এটা নতুন পেলাম, আগের অঙ্কে এটা ছিল না।
লবলক্ষকের দোস্তরি বসালাম কত টাকা, 9,000 টাকা। তারপরে আমাদের কুরিন ছাপা সঞ্চিতি। কুরিন সঞ্চিতি, কুরিন সঞ্চিতি আছে 2,700। স্যার কুরিনটা তো আসে না, না, শুধু কুরিন আসে কুরিন না, কুরিন সঞ্চিতিটা আসে। তারপরে আমাদের আছে অবচয়। অবচয়টা যেহেতু অনুমোদনযোগ্য 9,000 বলছে, বাকি টাকাটা অনুমোদনযোগ্যের মধ্যে আসতেছে। ঠিক আছে, কিছু তেমন কিন্তু আগের অঙ্কের সাথে এটার মধ্যে তেমন চেঞ্জ নেই, শুধু একটা নতুন এন্ট্রি পাইছে, সেটা হলো অবলেখকের দোস্তরি। তো আমাদের চারটা যোগ করে 47,700 এই টাকা, এটা যোগ করে 2,27,700। এরপরে আমরা কি করব, এই যে এই পাশে যাব, এইগুলো আমরা বিয়োগ করব। স্যার বলো। 1,80,000 কেন? এই যে শুধু 18,000 হবে না? একটা শূন্য মনে হয় বেশি হয়েছে। না না, 1,80,000। স্যার এই যে বিলম্বিত গবেষণা খরচ 1,80,000 ইন্টু 1 ভাগ ও, এইখানে বুঝেছি হয়তো। হ্যাঁ, এইখানে বুঝেছি। ভালো হয়েছে, দুধ ধরছো। 1,80,000 একটা শূন্য কেটে দিলে হবে না, 1,80,000 হবে। আমি একটু মার্ক করে রাখি, এগুলো আবার ওই যে তোমাদের সেকেন্ড ইয়ারের দিতেছি না, সাজেশন দিব না, ওইখানে আবার ঠিক করতে হবে। তাহলে আমাদের 9,000 টাকা এটা ওইখানে মিস্টেক হয়েছিল। আমাদের 2,27,000 টাকা হবে। হ্যাঁ, 18,000, 1,80,000 না, এটা 18 ছিল। ভুল ক্রমে আমি শূন্য দুটো বেশি, এইখানে 1,80,000, এখানে 1,80,000, হয়তো ভুল ক্রমে ওইটা দেখে এখানে 1,80,000 বসাই বলছে। আচ্ছা, 2,27,700 টাকা। এখন আমরা কি করব, এখানে আয়গুলো দেখবো কি কি আয় আছে। আমাদের শেয়ার অধিহার আসে, ঠিক আছে, আমরা চার্টের মধ্যে দেখছি। লভ্যাংশ আসে, ঠিক আছে, শেয়ার হস্তান্তর ফি আসে, আর কি আসে, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ আসে। ঠিক আছে, এই কয়টা আইটেম আসবে। তো আমরা দেখো এইগুলোই বসাইছি। লভ্যাংশ 36,000 টাকা, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 45,000 টাকা। ঠিক আছে, তারপরে আছে আমাদের শেয়ার অধিহার 27,000 টাকা। তোমরা সিরিয়ালি এখানে যেভাবে আছে ওইভাবে সিরিয়ালি রাখলেও সমস্যা নেই। শেয়ার অধিহার আছে 27,000, আর শেয়ার হস্তান্তর ফি 18,000, মোট হলো 1,26,000 টাকা। ঠিক আছে, 1,26,000 আমরা আগের থেকে বাদ দিলাম, পেলাম 1,01,700 টাকা। ঠিক আছে, 1,01,700 টাকা। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো এই অব্যবসায়ী আয়গুলা পুনরায় আবার যোগ করব সমন্বয় করে, অর্থাৎ যেগুলোর কাজ আছে আমরা সেগুলো করে নিব। লভ্যাংশের কোনো কাজ নাই, এই জন্য লভ্যাংশ যতটুকু আমরা এখানে যোগ করছি ততটুকু, বিয়োগ করছি, এখানে ততটুকুই যোগ করব। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এটা সম্পূর্ণ অকরধার্য, এই জন্য আমরা দেখো লিখছি করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 45,000 বাদ অকরধার্য সম্পূর্ণ, অর্থাৎ 0 টাকা আসবে। আর কি আসে, শেয়ার অধিহার আসে না, শেয়ার হস্তান্তর ফি আসে, শেয়ার হস্তান্তর ফি এখানে আমরা 18,000 বসালাম। ঠিক আছে, তো এই পুরো অঙ্কটার মধ্যে দুইটা নতুন জিনিস পাইছো, সেটা হলো অবলোককের দোস্তরি, আর কি পাইছো, শেয়ার হস্তান্তর ফি। নিচেরটার তেমন কিছু নাই, দেখো আগেরটার মতোই। মোট লভ্যাংশ যত আসছে, অর্থাৎ মোট আয় যত আসছে 1,55,700, সেখান থেকে তুমি লভ্যাংশ 36,000 বাদ দিবা, হইলো 1,00,000, 1,00,000 না 19,00,000, 1,99,700, 1,00,000, 1,99,700 হয় মনে হয় না তো, এটাতে 1,55,700 একটু বাদ দাও তো কত হয়, কি করে রাখছি, আর 1,19,700 হয়। 19,99,000 রাখছি। 25% ওইটা হয়, 25% খরচ। জি স্যার, এই অ্যামাউন্ট তো ঠিক আছে, 29,900। ঠিক আছে, এইখানে এটা ভুল করে রাখছি। আচ্ছা, লভ্যাংশের উপরে, অর্থাৎ 36,000 টাকার উপরে 20% 7,200, তো এই হলো আমাদের 31,125 টাকা আমাদের ট্যাক্স আসছে। কিন্তু আমরা ওই যে লভ্যাংশ ছিল আমাদের অঙ্কে, লভ্যাংশের উপর 20% উৎসস্থলে কর কর্তন কাটা হয়, এই জন্য আমরা 20% 7,200 টাকা বসাইছি। ঠিক আছে, তো এইটা আমরা এখানে আগেরটার মধ্যে লিখে দিই, বুঝতে সুবিধা হবে। আমাদের ছিল কত লভ্যাংশ, 36,000, 36,000 ইন্টু, কপি করি, ইন্টু 20% কত হয়, 7,200।
ঠিক আছে, 7,200 আমরা বসালাম, আমাদের আসলো লাস্ট 29,925 টাকা। ঠিক আছে, এরপরে আসি 3 নাম্বার, দেখি 3 নাম্বারে নতুন কিছু না থাকলে এটা নতুন আছে ভাই সমন্বয় আছে। অধিহারটা কেন মানে ওই জায়গাতে আসলো না, শুধু শেয়ার হস্তান্তর ফ্রিতে আসলো? ওটা আমাদের ওই যে রুলস এর মধ্যে ছিল, রুলসটা আমাদের বলে দিছে যে আমরা অব্যবসায়ী আয় সমূহ যখন বিয়োগ করব তখন এটা আসবে, আর যখন যোগ করবো তখন এটা আসতেছে। ঠিক আছে, 3 নাম্বার এন্ট্রি দেখি। 3 নাম্বার যে অঙ্কটা, 3 নাম্বার অঙ্কটার মধ্যে নতুন বলতে সমন্বয়ে নতুন আছে, কিন্তু উপরে তেমন কি একটা তারা থাকার কথা না। দেখি, বেতন, অফিস ভাড়া, সাধারণ খরচ, কমিশন, দান, ঋণের উপর সুদ, পরিচালকের ফি, তারপরে আছে কুরিন, এরপরে ট্রেডমার্ক, নিবন্ধন ব্যয়, জরিমানা আছে, নিরীক্ষা ফি আছে, আইন ব্যয় আছে, অবচয় আছে, নগদ তহবিল তছরূপ আছে, আয়কর আছে, নিট লাভ আছে। এই পাশে আমরা দেখতেছি মোট লাভ, লভ্যাংশ, প্রাপ্তি, করমুক্ত সরকারি সিকিউরিটি, সুদ, এরপরে বাট্টা প্রাপ্তি, এরপরে আছে শেয়ার অধিহার, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, আর অন্যান্য যেই খরচ সেই খরচগুলো আমাদের এখানে আছে। ঠিক আছে, এখানে মোট লাভটা কিসের টাকা? মোট লাভ ওই যে আমরা বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে যেটা পাই সেটা দেওয়া আছে। তো আমরা এখানে সমন্বয়ে পরে যাই, আমরা এখানে সমন্বয় ছাড়া তো হবে না, সমন্বয় দেখি কি বলতেছে। বেতনের মধ্যে স্বীকৃত নয় এরকম ভবিষ্যৎ তহবিলে প্রদত্ত আছে কত, 15,000 টাকা। স্বীকৃত নয় বলছে না, বেতনের মধ্যে স্বীকৃত নয় এমন ভবিষ্যৎ তহবিলে। স্বীকৃত নয় বলতে আমরা বুঝবো কি, এটা অননুমোদনযোগ্য, অননুমোদিত ভবিষ্যৎ তহবিলে 15,000 টাকা আছে না। স্বীকৃত নয় বলতে অননুমোদনের কথা বলতেছে, অননুমোদন যোগ্য ব্যয় অর্থাৎ কত টাকা, 15,000 টাকা। তাহলে আমরা কি করবো, এই বেতনের মধ্যে যে 85,000 যে আছে না, এই 85,000-এর মধ্যে 15,000 আমরা কিসে দেখাবো, অননুমোদিত ভবিষ্যৎ তহবিল দান হিসেবে দেখাবো। প্রথম কাজ হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, নিট লাভ আগে আমরা বসাইছি, যে খেয়াল করো 5,17,000 টাকা নিট লাভ, আর বেতনের মধ্যে বলতেছি 15,000 স্বীকৃত নয় অর্থাৎ অননুমোদনযোগ্য ভবিষ্যৎ তহবিলে জমা, সেটা আমরা এখানে বসাবো। এখানে কত আছে, এটা 15,000, এই 15,000 আমরা বসাচ্ছি বেতনের পাশে, এটা লিখে দিচ্ছি এটা কার টাকা। ঠিক আছে, 15,000 টাকা কার, অননুমোদিত প্রভিডেন্ট ফান্ড বা যেটাকে আমরা বাংলায় বলি ভবিষ্যৎ তহবিলে দান। তারপরে বেতনের মধ্যে উৎসস্থল হতে কর কর্তন করা হয়নি, ঠিক আছে, এরূপ 20,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। উৎসস্থলে কর কর্তন করা হয়নি বলছে, এটাকে আমরা কি বলবো, অননুমোদনযোগ্য খরচ হিসেবে আমরা এখানে লিখবো। বেতনের পাশে আমরা লিখছি কি, উৎসস্থলে কর কর্তন করা হয়নি, অর্থাৎ 20,000 টাকা আমরা এখানে বসাবো। তাহলে প্রথম দুইটা এন্ট্রি আমাদের বসতেছে, কারণ দুইটাই অননুমোদিত। বুঝলেন এটা কি কিভাবে ভাই মূল অননুমোদিত? টাকা থেকে মাইনাস হবে না, না না সরাসরি না, যেটা আছে সরাসরি এটা? যত টাকা বলেছে ওই অত টাকা। ঠিক আছে, অর্থাৎ স্বীকৃত নয় 15,000, তার মানে এই 15,000 হলো অননুমোদিত অংশ। উচ্চস্থলীয় কর্তন করা হয়নি বলছে, তার মানে এটাকে আমাকে অননুমোদনযোগ্য খরচ হিসেবে 20,000 টাকা দেখাইতে হবে। তারপরে বলতেছে দানের মধ্যে 6,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে, যা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত। তার মানে খেয়াল করে দেখি, দানটা হলো অননুমোদনযোগ্য ব্যয় বা খরচ। ঠিক আছে, যার মধ্যে অনুমোদিত আছে কত টাকা বলছে, 6,000 টাকা, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত বলছে। তার মানে কি, আমি দান আগে যেমন সরাসরি বসাই দিতাম, সরাসরি বসানো যাবে না, এই 38,000 থেকে 6,000 বাদ দিয়ে নিতে হবে। তার মানে কি 32,000 টাকা আমি দানে দেখাবো। ঠিক আছে, এই দেখো দান 38,000 থেকে 6,000 বাদ দিয়ে 32,000 টাকা বসাইছি। ঠিক আছে, এই সমন্বয়টা না থাকলে আমি সরাসরি 38,000 টাকা বসাই দিতাম। তারপরে কুরিনের মধ্যে 6,000 টাকার অন্তর্ভুক্ত রয়েছে, যা মৃত ব্যক্তির নিকট পাওনা ছিল। এই মৃত ব্যক্তির নিকট পাওনা ছিল, এটাও অননুমোদনযোগ্য খরচ। কুরিন আমরা বসাতাম না যদি এই সমন্বয়টা না থাকতো। কুরিনের যেহেতু সমন্বয় বলেছে এবং এই সমন্বয়টা হলো অননুমোদনযোগ্য খরচ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ মৃত ব্যক্তির নিকট পাওনা সেটাকে আমরা অননুমোদনযোগ্য খরচ হিসেবে করব। এই 6,000 টাকার কুরিনের নাম লিখে আমরা দেখাই দেবো। ঠিক আছে, এই যে কুরিন দেখছি, কুরিন কত, 6,000, ব্র্যাকেট ওই কথাটা লিখে দিলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই কুরিন কেন আসলো, এইখানে যেটা লেখা আছে যে মৃত ব্যক্তির নিকট পাওনা। ঠিক আছে, মৃত ব্যক্তির নিকট পাওনা, এই জন্য এটা এখানে আসতেছে। ওই লাইনটি যদি না থাকে তাহলে কুরিনটা আমার এখানে আসতো না। তারপরে আসি বোনাস শেয়ার কোনো সময় আসে না। ঠিক আছে, বোনাস শেয়ারটা আসে না। অনুমোদনযোগ্য অবচয় কত, 20,000 বলছে, কিন্তু আমাদের অবচয় কোশ্চেনে কত দেওয়া,
অবচয় 26,000 দেওয়া, তার মানে কি 6,000 টাকা তাহলে কি অননুমোদনযোগ্য খরচ, ওই 6,000 টাকা আমরা বসাবো। দেখো যে অবচয় কত, 6,000 টাকা, ঠিক আছে। এরপরে আসে আর কি কি আছে, নগদ তহবিল তৎসদেব, এটা আমরা ছকের মধ্যে পাইছিলাম, এটা আমরা বসাই দিব সরাসরি। আয় করো আমরা ছকের মধ্যে পাইছি 23,000 আমরা বসাই দিব দুইটা এন্ট্রি। হ্যাঁ, দেখো যে আয় কর 23,000 আর নগদ তহবিল তৎসদেব 2,000, এই মোট হলো 1,07,000 টাকা অননুমোদনযোগ্য খরচ। তাহলে আমাদের মোট নিট লাভ থেকে নিট লাভের সাথে যোগ করব অননুমোদনযোগ্য খরচগুলো, যোগ করে আমি পাইছি 6,24,000। এখান থেকে আমরা বাদ দিব অননুমোদনযোগ্য অব্যবসায়ী আয়গুলো কই পাবো, ওই ক্রেডিট পাশে পাবো না। ভাই অননুমোদন খরচ থেকে কি যেগুলো অনুমোদন ওইগুলো কি মাইনাস হবে? অনুমোদন তো ওগুলো কাজ নিট লাভ বের করছি না, তখনই তো কাজ হয়ে গেছে। নিট লাভ কোশ্চেনে দেওয়া না, নিট লাভের সাথেই তো ওইগুলা যে বেতন, অফিস ভাড়া, সাধারণ খরচ, এগুলো করেই তো নিট লাভ বের করা হয়েছে, ওইগুলো কোনো জায়গায় আসবে না ওই খরচগুলো, নিট লাভ তো দেওয়া আছে, তার মানে কাজ করা হয়ে গেছে আগে, ঠিক আছে। তো আমরা একটু দেখি এখানে আমরা এখানে কি বসাবো, যে আমাদের অব্যবসায়ী বা অকারবারি আয় কোনগুলো আছে, এই যে লেখা একটু বেশি ছোট হয়ে গেছে। লভ্যাংশ প্রাপ্তি এটা আসবে, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ এটা আসবে, আর কি শেয়ার অধিহার, এই তিনটা আসবে। তিনটা আমরা প্রথমে বসাবো 50, 19 আর হলো 20,000। 50, 19, 20 টোটাল কত হলো আমাদের, টোটাল হচ্ছে 89,000। এইটার থেকে এটা বাদ দিলে আমরা ব্যবসা করতে আয় পেলাম, তার সাথে আমরা কি করে আমরা মোট লভ্যাংশ যা আছে ছিল আমরা বসায় দিব করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এটা রুলসটা কি সম্পূর্ণ অপরিহার্য, ওই জন্য 0 টাকা আসছে। আর শেয়ার অধিহার এটা আসে না, শুধুমাত্র বাদ হয়, এটা পরবর্তীতে আসে না। এই কাজটা আমরা করলাম 50,000, এটা থেকে আমরা এটা যোগ করলাম, কত পেলাম 5,85,000 টাকা। আর ঠিক আগের মতোই এটা হলো মোট আয়, এটা হচ্ছে আমাদের মোট আয়। মোট আয় থেকে আমরা লভ্যাংশ বাদ দিব, দিয়ে 25% করব, এবং লভ্যাংশের উপর এখানে আমরা অ্যামাউন্টটা 20%। ভুল আছে, কোনটা? 6,05,000, কিন্তু এখানে হবে 5,35,000। এটা কত হয়, এটা সবগুলোর মধ্যে ছোটখাটো ভুল আছে না, 5,35,000। 35 পার্সেন্টেজ করে, ঠিক আছে। হ্যাঁ, পার্সেন্টেজটা ঠিক আছে। আচ্ছা, তো লভ্যাংশ আয় 50,000-এর উপর 20%, 10,000 টাকা আসতেছে। যেটা যোগ করে আমাদের মোট কর দায় আসলে 1,43,750। উৎসস্থলে কর কর্তনে একটাই আছে, শুধু লভ্যাংশ আছে। লভ্যাংশ আমরা 20% করে 10,000 টাকা আমরা বাদ দিলাম। বাদ দিয়ে আমি কি পাইতেছি, আমাদের নিট কর দায়, ঠিক আছে। আচ্ছা, তোমাদের লাস্টের অঙ্কটা কাজ থাকে, হ্যাঁ লাস্টে নতুন কিছুই নেই এটার মধ্যে, আমি যে করাবো নতুন কিছুই নেই। বেতন, সাধারণ খরচ, অফিস ভাড়া, দান, জরিমানা, এগুলো সব করছি। অনাদায়ী দেনা, স্যার আয়কর পারবো এটা? প্রদান, বিজ্ঞাপন, বীমা, ঠিক আছে। দেখো একটা ইন্টু কিন্তু এখানে নতুন নাই, সবগুলো করা হয়ে গেছে। বিজ্ঞাপন শিখাইছি প্রথম অঙ্কের মধ্যে, এটাও প্রথম অঙ্কের মধ্যে পাইছি। সাধারণ মধ্যে প্রাথমিক, এটাও প্রথম অঙ্কের মধ্যে করাইছি। শুধু এইটা খালি নতুন, এটা অননুমোদনযোগ্য, এই জন্য এটা আসবে, ঠিক আছে। এই যে এখানে দেখাই দিই, কোনটা জানি, হ্যাঁ ঠিক আছে, বেতনের অননুমোদন অংশটুকু আসবে, বুঝতে পারছি। তার মানে কি এই চ্যাপ্টারে কয়টা অঙ্ক করা লাগে? নর্মালি 2টা অঙ্ক করলেই এই চ্যাপ্টারটা হয়ে যায়, সেটা হলো 1 আর 3। হ্যাঁ, 1, 3 করলে বাকি 2টা খালি দেখলেই হয়ে যায়, বুঝতে পারছি। পরে আর নতুন কিছু নাই এখানে, এগুলো কি ঠিক আছে কিনা কে জানে। ঠিক আছে, ওই ওইগুলোতে ভুল ছিল। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। বর্তন কি শুধু আপনার লভ্যাংশের ভিতরে আর করমুক্ত সরকারি লভ্যাংশ, সিকিউরিটি? কর বাদ সরকারি সিকিউরিটি, আরো কোনো এন্ট্রি যদি থাকে, কোশ্চেনে নরমালি থাকে না, এই জন্য আর এখানে শো করানো হয়, ঠিক আছে। তো আমরা এগুলো ভালো পারবো কখন, যখন ওই আগের চ্যাপ্টার গুলো একটু মনে থাকবে, যে লভ্যাংশতে আমরা মোটাঙ্কিত করছিলাম, সিকিউরিটি খাতে মোটাঙ্কিত করছিলাম কিছু কিছু আইটেম, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখলে হবে। তারপরে আমরা ওই যে উৎসস্থলে কর কর্তন করছিলাম গৃহ সম্পত্তি খাতে আয়ের মধ্যে, ঠিক আছে। তোমাদের এইগুলো সবগুলো হওয়ার পরে আর একটা চ্যাপ্টার থাকে, সেটা আমি খালি একদিন জাস্ট দেখাই দিব যে ওটা কিভাবে প্রেজেন্টেশন করতে হবে। ওটা হলো সবগুলো খাত একত্রে থাকে, বেতন বলো, সিকিউরিটি বলো, গৃহ বলো, সবগুলো একত্রে খাত বানায়া
একটা অঙ্ক দিয়ে দেয় তোমাকে সলভ করতে, ঠিক আছে? ওইগুলো মাঝে মধ্যে আসে। তো যদি তুমি এই প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়াল ভালো মতো পারো, ওইগুলা কিছুই না, ওইগুলা খালি প্রেজেন্টেশনটা শিখতে হবে, কিভাবে আমি প্রেজেন্টেশন করবো, কার পরে কাকে স্থান দিব বা কিভাবে আমি যোগ বিয়োগ করবো। কিন্তু মেন রুলস গুলা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমরা শিখতেছি। আর পরীক্ষায় আসতে পারে কেমন, একসাথে 2-3টা খাত একবারে দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্ত।